হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। আজকে একটা নতুন ধরনের আড্ডা সেশন হচ্ছে, যেখানে প্রচুর নতুন ফেস তোমরা দেখতে পাচ্ছ। হয়তো অনেকজনকে তোমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজেও দেখেছো, এবং তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেলে বিলং করে, যাদের তরফ থেকে কিন্তু প্রচুর ইনোভেটিভ ওয়ার্কস আসে, যেগুলো কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। সো ওয়েলকাম অন বোর্ড বং গ্রাফার্স। হয়তো অনেকেই তোমরা জানো, বং গ্রাফার্স বলে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট কাজ হয়, শর্ট ফিল্ম জাতীয়। এই বং গ্রাফার্স এর কর্ণধার আছে রিতম, তো সে আছে আমাদের সাথে। আদার্স যারা মেম্বার্স আছে তারাও আছে। তো প্রথমেই যে কোশ্চেনটা আমার রিতমের কাছে থাকবে, যে বং রেফার্স যে চিন্তাধারাটা নিয়ে আসছে প্রত্যেকটা কাজের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া, তো এই ক্রিয়েটিভিটির ইন্সপিরেশন কোথা থেকে পাস? মূলত দাদা বলতে গেলে আমাদের সে মানে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গল্পটা যাতে একটু ইউনিক হয়, সবার থেকে আলাদা। কারণ আজকালকার শর্ট ফিল্ম বলতে মানে ওই এক ধারা শর্ট ফিল্ম বা সো কল্ড ভাইরাল হওয়ার মতো শর্ট ফিল্ম, ওই ধরনের শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। তো আমরা চেষ্টা করি যে আমাদের শর্ট ফিল্মটা যাতে গল্পটা অনেকটা রকম ইউনিক হয়, এবং আমরা নিজেরা অনেক সময় ডিসকাস করি। যেমন আমি, সিদ্ধার্থ, গৌরব রয়েছে এখানে। তো আমরা তিনজন মিলে নতুন গল্পটা কিভাবে চেঞ্জেস করব, গল্পটা কিভাবে একটা নতুনত্ব ভাব থাকবে, আহ সেটাকেই চেষ্টা করে থাকি। এবং আমরা ওই মানে গল্পের উপর একটা জোর থাকে আমাদের। ওকে। রিতম বলল, আমরা সবসময় চেষ্টা করি মানুষের জন্য, মানে সমাজ থেকে কিছু তুলে আনার। এবার মানুষ প্রথাগতভাবে অনেক কিছুই দেখেছে এর আগে, অনেক সিনেমা সিরিজ। আমরা চাইছি বাংলায় যেন একটু নতুনত্ব আসুক, মানে আমরাও যেন বিদেশি কন্টেন্ট, যেগুলো মানে ফরেনের কন্টেন্ট বলো, হলিউড কন্টেন্ট বা রিসেন্টলি কোরিয়ান কন্টেন্ট অনেক ভাইরাল হচ্ছে, সেগুলোকে যেন আমরা কম্পিট করতে পারি। মানে বাংলায় একটা নিউ ওয়েভ সিনেমা যেন আসে, ব্যাপারটা সেখান থেকেই শুরু। আহ এভাবেই শুরু হয়। এবার কোনো একটা স্ক্রিপ্ট যদি আমরা পাই, তখন আমি, রিতম, সিদ্ধার্থ, সবাই, দেবাঙ্কুর, সবাই মিলে ডিসকাস করে ব্যাপারটা কি করে এক্সিকিউট করা যায় খুবই লো বাজেটে, সেই দিকে আমরা এগোই। এভাবেই আমরা শর্ট ফিল্ম বানাই, স্ক্রিপ্ট আইডিয়াও এখান থেকেই আসে। সিদ্ধার্থ, এই যে বলছে লো বাজেট হিসাবে কাজগুলো করা হয়, তো বাজেটটা তো অবশ্যই সবসময় পসিবল হয় না সেটাকে মেনটেন করা। এবার একটা কাজ করতে গেলে কিছু ভালো প্রোডাক্ট আনতে গেলে তার মধ্যে বাজেটটা অনেক সময় আমাদের হাতের বাইরে চলে যায়। তো সেটা কিভাবে মেনটেন রাখা হয়, মানে তোরা অ্যাজ আ টিম সেটাকে কিভাবে কনসাইজ করিস? দাদা মানে বাজেট যদি বাইরে চলে যায় একান্তই, তাহলে মানে সেটা একটা সত্যি খুব প্রবলেমেটিক জায়গা। আর সেখান দিয়ে দেখতে গেলে আমাদের সবাইকেই কোনো না কোনো ভাবে ম্যানেজ করে সেই টাকাটা দিতে হয়। হয়তো বাবার থেকে চেয়ে, হয়তো মায়ের থেকে চেয়ে। তো আমরা তো এত বছর সেই রকম ভাবেই কাজ করে এসেছি, কারণ আমাদের কাছে আমরা সবাই স্টুডেন্ট, আর আমাদের কাছে কোনো বাজেট নেই, আর আমরা কাজও করি আনঅফিসিয়াল ভাবে, আনপ্রফেশনাল। তো আমাদের কাছে যে সেরকম কোনো সেটআপ আছে তাও না। তো আহ টাকাটা এরকম ভাবেই জোগাড় হয় যে কেউ কিছু দিল, কেউ কম দিল, কেউ বেশি দিল। একবার কেউ বেশি স্পন্সর করে দিল, কেউ কম স্পন্সর করে দিল। তবে আমরা চেষ্টা করি যে আমরা যত সম্ভব নো বাজেটেই বানাতে পারি কাজটা। এটাই আমাদের সবসময় চেষ্টা থাকে। আমার পয়েন্ট অফ ভিউ যদি দেখতে যাও, আমি হচ্ছে টিমের সাথে। আমার টিম যা ডিসিশনস নেবে, সেটা লো বাজেট হোক বা হাই বাজেট হোক বা মিডিয়াম যে বাজেট হোক, আমার টিম যা আমাকে বলবে আমি টিমের সাথে সাথেই চলবো। আমি কখনো মানে নিজেকে সবসময় ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি শো করবো এরকম কখনো ভাবিনি। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমার সিদ্ধার্থ দার সাথে খুবই রিসেন্টলি আলাপ, গৌরব দা আর রিতম দার সাথে আমার আগেও দেখা হয়েছিল। আচ্ছা। সিদ্ধার্থের সাথে দেখা হওয়ার পরেও মনে হলো যে আমাকে আরো কিছু শিখতে হবে সিনেমাটোগ্রাফির ব্যাপারে, সিনেমার ব্যাপারে, নট অনলি সিনেমাটোগ্রাফি। আমি এখানে অ্যাজ আ হিসাবে মিউজিক্যাল হিসেবে আছি, মিউজিকের ব্যাকগ্রাউন্ড স্কোর দিচ্ছি, হুম। কিন্তু হ্যাঁ আমার আরো শিখতে হবে। আমার বয়সটাও এমনি অনেক কম এদের তুলনায়। আমার ইন্সপিরেশনই হচ্ছে এরা। আমার প্রথম কাজের থ্রুই আমার এই বঙ্গাভার্সের টিম। আচ্ছা, একজন মেম্বার হয়তো আউট হয়ে গেছে নেটওয়ার্কের ইস্যুর জন্য, তোমরা এটাকে কিছু খারাপ মনে করো না। আমি যদি আবার পাই তাকে কানেক্ট করে তখন তাকে নতুন ভাবে কোশ্চেন আস্ক করবো। ওকে, আমি এবার সেকেন্ড জায়গায় যাচ্ছি। এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, এবং এখানে যারা যারা কাজ করছে তারা অবশ্যই অ্যাক্টিং শিখে কাজ করছে, এটা আমি এক্সপেক্ট করব না। কেউ কি আছে যারা
অ্যাক্টিং শিখেছে বা থিয়েটার্স করছে সেখান থেকে এখানে তারা নিজেদের যোগদান দিচ্ছে? দাদা মূলত আমি গৌরব আর সিদ্ধার্থ মানে আমরা একই থিয়েটার করতাম একটা দলে। আচ্ছা। তো মানে যেহেতু সিদ্ধার্থ আমার পাড়ার বন্ধু, তো সেখান থেকে আমাদের প্রথম এই বংগ্রাফার্স চ্যানেল খোলা। প্রথমে আমরা স্কেচ ভিডিও বানাতাম, তারপরে শর্ট ফিল্মে আসলাম, শর্ট ফিল্ম বানাতে শুরু করলাম। এবার থিয়েটারটা চলাকালীন আমার গৌরবের সাথে আলাপ। তো আমরা তিনজন মূলত, এবং দেবাঙ্কুরও আমাদের থিয়েটারে অনেক পরবর্তীকালে ভর্তি হয়েছে। তার মানে সবার একটা প্রেপ আছে, মানে একদমই কেউ নিউবি আছে সেটা আমি বলবো না, প্রেপ সবার মধ্যেই আছে। তো এই যে প্রেপটা যেটা আছে সেটা তো প্রত্যেকটা স্ক্রিপ্টের মধ্যে একটা হোমওয়ার্ক হিসাবে ইউজ হয়, কারণ প্রত্যেকটা চরিত্র চেঞ্জ হচ্ছে একটা কাজের জন্য। সেটা কিভাবে তোরা নিজেদের মধ্যে প্রসেসিংটা চালাস যে এই কাজটা করছি, এবারে আমাকে নিজেকে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হবে, ওই ক্যারেক্টারটাকে পেতে হবে, সেটা কিছু যদি জানানো যায়। মূলত আমরা যখন স্ক্রিপ্ট লিখছি বা মানে লেখা চলছে, তো সেই সময় আমরা ডিসকাস করি না, বা স্ক্রিপ্টের আগে থেকে আমরা ডিসকাস করি না। মানে আমি সিদ্ধার্থ গৌরবই মূলত স্ক্রিপ্টটা নিয়ে নাড়াচাড়া করি। তো সেখান থেকে আমরা স্ক্রিপ্ট লেখা হয়ে যাওয়ার পরে ফুল কমপ্লিট, তারপর আমরা ডিসকাস করি যে কে কোন ক্যারেক্টার করবে। তো সেইটা হয়ে যাওয়ার পরে যখন সব তৈরি, তারপরে যে চিন্তাধারাটা যেন ক্যারেক্টারটা কিভাবে করব, কিভাবে যাবে ক্যারেক্টারটা, কিরকম ভাবে পাঞ্চ লাইন দিলে মানে ঠিকঠাক লাগবে, তো সেই ছোটখাটো মুহূর্তটুকু আমরা অ্যাড করি। দীপাঙ্কর? আমার কথা হচ্ছে যে অ্যাক্টিং টা ফুললি নির্ভর করে যে আমাদের স্ক্রিপ্টটার মানে রিকোয়ারমেন্টটা কি। আমার যখন আমরা স্ক্রিপ্ট ন্যারেশনে বসি, আমরা অ্যাক্টিংটা সেই থ্রুতেই দেখি যেই থ্রুতে একটা মানে আমাদের স্টোরি রাইটার যদি সিদ্ধার্থ দা লেখে বা রিতম দা লেখে, যেই লিখুক, সে রাইটার কিভাবে চাইছে সেই থ্রুতেই আমরা ওই ক্যারেক্টারটা ন্যারেট করতে চাই। এবার আমার এই শর্ট ফিল্মটায় আমার ফার্স্ট ক্যামিও হয়, ক্যামিও ইন দ্য সেন্স মানে আমার ফার্স্ট ভিডিও কল যেটা আমি অ্যাক্টিং করি অন লাইভ এসে, সেটা গৌরবদার সাথেই আমার স্ক্রিন শেয়ার হয়। গৌরবদা আমাকে হেল্প করে যে এই সিচুয়েশনে এই কথাবার্তাগুলোকে এই ধরনের বললে তোর এটা হাইলাইট হবে তোর জিনিসটা। তো এইভাবেই আমাদের গ্রুপ ওয়ার্ক চলে। আর বাকি গৌরবদা বলবেই। তো প্রথমেই শুরু করছি যে অব্যক্ত স্ক্রিপ্টটা নিয়ে যদি বলো। ওখানে দুটো ক্যারেক্টার দেখানো হয়েছে। এবার দুটো ক্যারেক্টার যদি দেখো, দুজনে কিন্তু দুজনের একেবারে অপোজিট। মানে হ্যাঁ। আমি এরকমই ভেবে জিনিসটা লিখেছিলাম যে সমাজে অনেক মানুষ থাকে যারা খুব ইন্ট্রোভার্ট টাইপের। এবার তারা কেন ইন্ট্রোভার্ট এটা মানুষ দেখতে যায় না। শুধু তারা ইন্ট্রোভার্ট, তাদের নিয়ে খিল্লি করা, এই করা ওই করা, কথা না বলা, একা ছেড়ে দেওয়া। তো সেখান থেকে দাঁড়িয়ে একজন ইন্ট্রোভার্ট, তার দেখা হবে একজন এক্সট্রোভার্টের সাথে। এবার সেখান থেকে আমি ক্যারেক্টার দুটো লিখেছিলাম। এবার আমি প্রথমে ভেবেছিলাম যে অব্যক্তর যে মানে আমি যেটা করেছি অলিন্দ রায়, সেটা সিদ্ধার্থকে ভেবেছিলাম যে ও ডাইরেকশন দিতে চায়। ঠিক আছে, সেখান থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম অলিন্দ রায় ক্যারেক্টারটা। তা আমি মোটামুটি একটু এক্সট্রোভার্ট গোছের, সেখান থেকে একটু চুপচাপ থাকতে শিখলাম, কম কথা বলা, আড্ডা কম মারা, সংযত থাকা। সেখান থেকে মানে থিয়েটার থেকে এইসব ইয়েগুলো শেখা আর কি। আর অলোক মাহাতোটা পুরো পুরো রিতমের ওপরেই ছাড়া ছিল, কারণ আমি জানি ও পারবেই। মানে ও ওরকমই ছেলে, এক্সট্রোভার্ট টাইপের, সবার সাথে মেলামেশা, কথা বলা, অচেনা লোকের সাথে কথা বলা, এরকম। এখান থেকেই ক্যারেক্টার বিল্ড আপ হয়ে যায় মোটামুটি। আমি একটা ছোট্ট কথা বলি, মানে আমি মূলত সিদ্ধার্থ মানে ডিরেকশনে আমি অনেক কাজ করেছি, এর আগেও করেছি। অব্যক্ত ডিরেকশন করেছে, ডিরেকশন দিয়েছে, আমি করেছি। ওর মধ্যে একটা এরকম রয়েছে যে অ্যাক্টরের ভেতর থেকে অ্যাক্টিংটা গুছিয়ে বের করে না। মানে শুধুমাত্র বংগ্রাফার্স ছাড়া আমি অন্যান্য চ্যানেলে ছোটখাটো কাজ করেছি, শর্ট ফিল্ম নানান ছোটখাটো কাজ করেছি, অন্যান্য ডিরেকশনে কাজ করেছি, কিন্তু মানে ওর মধ্যে স্পেশালি এই ব্যাপারটা রয়েছে। বলছি, ডিরেক্টর চেয়ারে বসলে কি এমন চিন্তা ভাবনা রাখিস যে বেস্টটা সামনে আসবে, তার জন্য কি করিস, প্রসিডিং কি করিস?
আমার মনে হয় একটা গল্প শোনার পর আমি পার্সোনালি যে কাজটা সবার আগে করি সেটা হচ্ছে গল্পটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে আমি যদি অডিয়েন্স হতাম তাহলে আমি কিরকম ভাবে এই সিনেমাটা দেখতে চাইতাম বা এই শর্ট ফিল্মটা দেখতে চাইতাম। কারণ আমিও আর 10টা সাধারণ অডিয়েন্সের মতো একজন খুবই সাধারণ অডিয়েন্স। তাই আমি একজন একদম সাধারণ অডিয়েন্সের মতো বসে ভাবার চেষ্টা করি যে আমি যদি দেখতাম তাহলে আমি কোনটা ভুল ধরতাম আর আমি কোনটা ঠিক ধরতাম। এবার সেই অনুযায়ী আমার মনে হয় একটা টান স্ক্রিন প্লে তো দরকার যে কোনো কিছুর জন্য, যেন খুব বেশি ঝুলে না যায়। তো সেই অনুযায়ী আমি বেসিক্যালি স্ক্রিন প্লেটা লিখি। তারপর ডায়ালগস এদিক ওদিক থেকে যখন মনে হয় কিছু ক্যারেক্টার যে এই ক্যারেক্টারটা এটা বললে বেশি জাস্টিফাইড হবে, তো ডায়ালগ সেরকম ভাবে আসে। আর ডিরেকশন বলতে আমি যখন পুরো কাজটা করে ফেলি তো তখন আমার মনে হয় না ডিরেকশনে আর খুব বেশি সমস্যা হয় বলে। তখন অ্যাক্টিং এর ক্ষেত্রটা বা আরো বিভিন্ন জিনিস তো আছে, বিভিন্ন অ্যাসপেক্ট আছে একটা ফিল্মের, সেক্ষেত্রে লাইট হোক, সাউন্ড হোক, সবকিছু আছে। তো সেই জিনিসগুলো তখন এক্সটার্নাল জিনিসগুলো তখন আর স্ক্রিপ্টে অতটা মাইন্ড না দিয়ে এক্সটার্নাল জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে কোনটা দেখতে ভালো লাগছে। আমার মনে হয় এমন একটা সিনেমা বেশি ভালো চলে বা বেশি ভালো অডিয়েন্স পছন্দ করে যেটা দেখতে ভালো লাগছে, সেটার মধ্যে ঠিক ভুলটা অনেক পরে আসে আমার মনে হয়। তাই এরপরে এডিটিংও আমি করি, তো তখন এডিটিং এর সময়টাও আমি সেটাই ভাবি যে কোন জায়গাটা কতটা চললে বা কতটা থাকলে বা কিরকম এডিটিং ইউজ করলে আমার পার্সোনালি দেখতে ভালো লাগছে। এবং আমি সবসময়, আমি এর আগেও যেটা বললাম, আমি সেটাই আশা করি যে আমার দেখতে ভালো লাগছে মানে অন্য আরেকজনেরও দেখতে ভালো লাগবে, আমি এক্সপেক্ট করেই বানাই। আচ্ছা, এই যে কথাটা যেটা বললি যে আমার ভালো লাগছে তো অন্যজনেরও ভালো লাগতে পারে। তে একটা মানে এই মিডিয়ামটা মানে যে দেখার মিডিয়াম বা আমরা যে অডিও ভিজুয়াল ওয়েতে কোনো কাজ দেখি, তার মধ্যে একটা সাবজেক্টিভ ব্যাপার আছে। এটা তো তোরা সবাই অ্যাকসেপ্ট করবি তো যে সাবজেক্টিভ মানে আমি যেই চিন্তাধারাটা দিয়ে দেখছি বা আমার কাছে যেটা আসছে সেটা নট নেসেসারি কি একটা ডিরেক্টরও সেই ভিশনে তৈরি করছে। এটা মানবি তো? বিইং আ ডিরেক্টর। সো একদম একদম। এই জিনিসটা কিন্তু একটা অনেক বড় তফাৎ ফেলে দেয়। যখন এই যে আমরা চট করে বলে দিই একটা ফিল্মকে, বিইং আ মুভি রিভিউয়ার, আমি এই যে যখন বলি, আমি সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করাটা পছন্দ করি। তো এই জিনিসগুলো যেগুলো আমরা বলে থাকি আমাদের ফ্রেটার্নিটির মধ্যে। তো সেগুলো কিন্তু অনেকের অনেক সময় খারাপ লেগে যায়। অনেকে এটা নিয়ে নানা রকম কথাবার্তা বলে। তো সেইটাকে মানে আমার মনে হয় বিইং আ নিউবি, তোরা তো এখন নতুন সবাই। তো তোরা সেই জিনিসগুলোকে কি কখনো মনে হয়? বিকজ এরকম নিশ্চয়ই কাজ তুইও দেখিস যে রিভিউয়াররা এক ধরনের বলছে বাট পার্সোনালি তোর ফিল্মটা অন্যরকম লেগেছে। তো তখন কি মনে হয় যে এই কাজটা যদি আমি দেখতাম বা আমি করতাম এটা অন্যরকম হতে পারত। তো সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি একটা কোয়েশ্চেন থ্রো করব সিদ্ধার্থকে, তারপরে আমি মুভ অন করব রিতমকে। যে এই যে কাজটা বেরিয়েছে অব্যক্ত, তার মধ্যে কিন্তু প্রচুর ইনস্ট্যান্সেস আছে যেগুলো কিন্তু খুব জাম্বলড আপ, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। মানে কাজটার মধ্যে যে মানে একটা যে ডুয়াল পার্সোনালিটি যেটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু একদম লাস্টে গিয়ে সে টুইস্টটা আসে। ঠিক আছে? তার আগে অব্দি জিনিসটা পুরো অন্য দিকে যাচ্ছিল ধারাটা। তো ওই যে চিন্তাধারাটা তখন কি মনে হয় না যে এটা যদি আরেকটু ক্লারিটি রাখা যেত তাহলে বেটার হতো? হ্যাঁ, মানে আহ, আমি আমি আর কি আমি যখন কাজটা ইউটিউবে পাবলিশ করি, আমাদের সব কাজ ইউটিউবেই এসছে, তো আমি হুম, পার্সোনালি কাজটা আর আবার রিটার্ন দেখি না। এটা আমার খুব অদ্ভুত লাগে নিজের কাজ নিজে দেখতে। হুম, তো যাই হোক, আমি অব্যক্ত আমি দেখেছি, আমি একবার দেখেছি বসে, এবং আমার মনে হয়েছে আমি একজন একদম পাতি সাধারণ অডিয়েন্স হিসেবেই দেখেছি, হুম, এবং আমার মনে হয়েছে যে অব্যক্ততে অনেক ভুল আছে। আমার দেখার পর হুম, মনে হয়েছে, আমার নিজের হুম, পার্সোনালি মনে হয়েছে অনেক ভুল আছে, এবং আমার এরকম আমি অনেকগুলো দিক বলতেও পারি। যে হুম, যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, আমার যদি আমি বলি যে আমার মনে হয়েছে অ্যাজ আ হুম, রিভিউয়ার বা অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ ক্রিটিক, হুম, যে অলোক মাহাতোর যে মেয়ের পোর্শনটা আসে, তার মেয়ে যে সুইসাইড করেছিল, সেটা হুম, গল্পে হুম, পার্সোনালি কোনো, বা তার স্ত্রীর জিনিসটাতে, স্ত্রীর ব্যাক স্টোরিটা, সেটা গল্পে পার্সোনালি কোনো এফেক্ট ফেলতে পারেনি। তো একদম। এরকম অনেকগুলো দিক আমার মনে হয়েছে যে প্রবলেম ছিল। হয়তো অডিওটাও কিছুটা গন্ডগোল করেছিল, মানে হয়তো হুম, লিপসিং ম্যাচিংটা, আমি সেটা দেখেছি। আম, তো হ্যাঁ, এটাই, যেটা অনেকটা অন্যদিকে চলে গেলাম। উম, যে হ্যাঁ, আমার মনে হয়েছে ক্ল্যারিটি রাখা যেত। এবার এই স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি গৌরব লিখেছিল, তো আমি চেষ্টা করেছি যে স্ক্রিপ্টটাকে মোটামুটি আর কি টাইট রেখে
সেটাকে যদি আরো ভালো করে করা যায়। এবং এবার কোনো কাজই তো পারফেক্ট নয়, অফকোর্স একদমই নয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমি এই অব্যক্ত থেকে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু প্ল্যানিং করে অব্যক্ত বানিয়েছিলাম, যার মধ্যে আমি বলবো 60% আমি এক্সিকিউট করতে পেরেছি আমার প্ল্যানিং ওয়াইজ, 40% আমি পারি। তো আমি অব্যক্ত থেকে আরো অনেক কিছু বুঝেছি যে কোথায় কোথায় ভুল হচ্ছে। তো চেষ্টা করব ভবিষ্যতের কোনো কাজে সেটা আরো ভালো করে প্রেজেন্ট করার। ওকে, এবার রিতমের কাছে আমি যাচ্ছি। প্রায় ম্যাক্সিমাম কাজ পং গ্রাফার্সে যা আমি হ্যাঁ দেখেছি বা তোর যা রেকমেন্ডেশন, তোর একটা বেশ ক্রুশিয়াল রোল থাকে, হ্যাঁ। তো মানে ইউ আর ইন দ্য ফোর ফ্রন্ট এভরি টাইম, এটা আমি একদম ওপেনলি বলছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা কাজেই দেখেছি যা। তো সেটা কি বাই ডিফল্ট তোকে দিয়ে দেওয়া হয়, যেরকম গৌরব বললো যে ওর কাছে আমি ফেথ আছে যে ওই কাজটা করতে পারবে, নাকি তোর মনে হয় যে না এটা খুব ভালো রোল, এটা আমিই করবো, এরকম একটা চিন্তাধারা? এ- এটা তো আমার থেকে মানে সিদ্ধার্থ আর গৌরবই ভালো বলতে পারবে। কারণ মূলত আমি ডিরেকশন দিচ্ছি খুব কম, খুবই কম। হুম হুম আমি হুম। মূলত অ্যাক্টিংটাই করি। তো আমার থেকে ওরা বলতে পারবে না, জোর করে আমি নিই না, এইটুকু বলতে পারি। এটা না কিন্তু না পুরো জোক ছিল, একদমই, হ্যাঁ, কোনো খারাপ ভাবার কিছু নেই। একদমই মিথ্যে কথা। রিতম লিটারালি ও ভালো রোলের দিকে ওর শুরু থেকে নজর থাকে। তো আহ, ও কখনো কোনো ভালো রোল, এবং তার মধ্যে ও যেটা বললো একটু আগে, ওর কথা থেকেই বলছি যে তার মধ্যে যদি একটা দুটো ভালো পাঞ্চ লাইন থাকে তো ওটাও ক্যাচ করবেই, ওটা মানে ওকে আর কি। ও আমাদের সামনে কোনো গল্প যখন ন্যারেশন হয়, যদি ওর মাথায় আসে, তো গল্পটা বলতেই শুরু করে এমন ভাবে যে বাকি ক্যারেক্টার গুলো বোঝাচ্ছে। তখন পরে আমি প্রশ্ন করলাম যে তাহলে মেন ক্যারেক্টার বা তুই যেটা মেন ক্যারেক্টার বলছিস সেটা কে করছে, বলে ওটা তো আমি করছি। তো ওইটা ও ধরেই না যে ওটাও করেছে, ওটা ফিক্স। তো ওর মধ্যে এই ব্যাপারটা আছে সিরিয়াস। আর বিসাইড দ্যাট রিতম অবশ্যই আমাদের সবার, আমার তো পার্সোনালি আমার ওকে খুব ভালো লাগে, ও আমার পছন্দের একটা। তো ও আমার আগে থেকেও থিয়েটার করছে, সেই অনুযায়ী দেখতে গেলে আমার সিনিয়র, আমার থেকে বেশি দিন ধরে থিয়েটার করেছে। তো রিতমের অভিনয় আমার খুব ভালো লাগে, এবং পার্সোনালি কিছু কিছু জনার বা কিছু কিছু জায়গা আছে যেখানে ও জেনুইনলি আউটস্ট্যান্ডিং। তো আমি ঠিক সেই আছে, ক্ষেত্রে থাক ওকে খুব পছন্দ করি। থাক থাক, রুলাই কে আচ্ছা গৌরব, স্ক্রিপ্টটা লিখেছিলিস যখন অব্যক্তর, এই যে চিন্তাধারাটা, হ্যাঁ, এর মধ্যে একটা প্রচুর কমপ্লেক্সিটি ছিল, ঠিক আছে? যেটা আমি বুঝেছিলাম তোর চরিত্রের মাধ্যম দিয়ে। বেসিক্যালি চরিত্রটা কার সেটা আমি এখন এখানে বলবো না, কারণ কি অনেকে যারা অব্যক্ত দেখেনি, আমি বলবো বং গ্রাফিক্সে গিয়ে আগে অব্যক্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তবে এই যে দুজন পাশাপাশি বসে গল্প করছিল, তোরাও দুজন এখন পাশাপাশিই আছিস, তো এই যে পুরো পাশাপাশির মধ্যে দুজন দুজনের কথাবার্তা বলছিল, তো এই কথাবার্তার মধ্যে প্রচুর শর্টস আছে যেগুলো একবার জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। তো সেটা কি ড্রামাটাইজ করার জন্য করা হয়েছিল, নাকি তোর স্ক্রিপ্টের মধ্যে এরকম ছিল যে আমরা দুজন যখন কথা বলবো তো এরম ভাবেই জিনিসটাকে শুট করা হবে, নাকি এটা পুরোপুরি সিদ্ধার্থর ভিশন? না, এটা একেবারেই সিদ্ধার্থর ভিশন। জুম ইন জুম আউট বা প্রতিটা ক্যামেরা অ্যাঙ্গেল যদি তুমি দেখো, একটা ডলি হুম জুমেরও ব্যবহার করা হয়েছিল ওখানে। হুম আহ হুম। পুরোটাই সিদ্ধার্থ, পুরোটাই সিদ্ধার্থ। আমি শুধু ক্যারেক্টার গুলো আচ্ছা, ভেবেছিলাম, কাহিনীটা ভেবেছিলাম যে এভাবেও হতে পারে কিছু। তো ব্যাপারটা ওরকমই, সিদ্ধার্থরই পুরো ভাবনাটা। তা এই যে একটা কমপ্লেক্স ক্যারেক্টার যে চুজ করা হলো, মানে এই ক্যারেক্টারটা এরকম, মানে এই এর মধ্যে যে চিন্তাধারাটা রাখা হয়েছে সেই চিন্তাধারাটা আমি বলছি, মানে মানে তুই যখন লিখেছিস তাই জন্যই বলছি কথাটা। তোর কি মনে হয়নি যে এই চিন্তাধারাটার মধ্যে আহ একটু অন্যরকম কিছু অ্যাড করা যেতে পারতো? মানে আমি এটা একদম মানে একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি কথাটা। মানে তুই যখন হেঁটে যাচ্ছিস, দেবাঙ্কুরের সাথে দেখা, চরিত্রর সাথে, তারপর যা যা ইনস্ট্যান্স হচ্ছে, সেগুলো সামহাও যেন লাস্টে গিয়ে যায় না। মানে ওটা, মানে আমি ঠিক ওটার সাথে রিলেট করতে পারিনি। হ্যাঁ, যখন রিতমের চরিত্রের সাথে তো দেখা হয়, তারপর থেকে গল্পটার মধ্যে একটা অন্যরকম ধারা আসে। তারপর দেখো ফাইনাল যেটা শর্ট হয়, সেটা আমার মনে হয় পুরো শর্ট ফিল্মের ওটাই বেস্ট শর্ট। মানে ওটা মানে পুরোপুরি ঘুরিয়ে দেয় জিনিসটাকে, যেরকম একটা চিন্তাধারা চলছিল ওটা ঘুরিয়ে দেয়। তো এটা নিয়ে একটু যদি কিছু বলিস। দেখো, আমি মূল কাহিনীতে যাব না কারণ স্পয়লার হয়ে যাবে। তো হ্যাঁ। ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি দেখো, আমাদের সমাজে তুমি যদি দেখো ইন্ট্রোভার্ট মানুষদের কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো ফলত ওরা রাগলো মানে যখন আমার পায়ে জল পড়লো,
ওরা হুম। রাখলো না রাখলো সবাই মস্করা করে উড়িয়ে দেয়, বা ওরা হুম। ঘরের মধ্যে কি করে না করে সবাই, কেউ পরোয়া করে না ওদের। প্রথমে যখন, মানে স্পয়লারই চলে যাচ্ছে, যাই হোক, প্রথমে শুরুর দিকটা একটু চাপাই দেখাতে চেয়েছি। আর কি বলবো, ব্যাপারটা ওখানেই শেষ যে মানুষ অতটা গুরুত্ব দেয় না এই ধরনের চরিত্রকে। গুরুত্ব কাদের দেয়? যারা একটু এক্সট্রোভার্ট, যারা একটু এন্টারটেনমেন্ট, যারা একটু কথা বলতে পারে, মানুষের প্রতিবাদ করতে পারে কোনো কাজে, তাদেরকেই মানুষ মনে রাখে। অলিন্দ রায়ের মতো চরিত্রকে মানুষ মনে রাখে না। এটাই এটাই আমি শুরুর দিক মানে মেন, থেকে আমি এটাই রাখলাম। বুঝতে পেরেছি, মানে মেন হাইলাইট পয়েন্ট ওটাই ছিল। আমরা এই সেশনের শেষ দিকে চলে এসেছি। মেবি ত্রিদীপের বোধহয় ক্যামিও হয়ে গেল এই গ্রুপ সেশনে। ও আসলো আর তারপরে নেটওয়ার্ক ইস্যু হয়ে গেল। তবে আমি একটা জিনিস প্রত্যেক জনকে এখানে বলছি, যারা যারা দর্শক দেখছে এই সেশনটা, বং গ্রাফার্স এর কিন্তু প্রত্যেকটি কাজ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। অব্যক্ত নিয়ে আমরা কথা বলছি বিকজ তাদের রিসেন্ট কাজ কিন্তু তাই এসছে। তো তাই জন্য আমরা এটা নিয়ে একটু বেশি কথা বললাম। তাই বলে আদার্স কাজগুলো যেগুলো আছে সেগুলো যে মিস আউট করার মতো সেটা অবশ্যই আমি বলবো না। আমি নিজে একজন মানে অডিয়েন্স হিসাবে কথাটা বলছি। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভেরিয়েশন আছে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা নতুনত্ব আছে, যেটা সবথেকে বেশি ভালো লেগেছে অ্যাজ আ ইন্ডি প্রজেক্ট। তো আমি বলবো বং গ্রাফার্স চ্যানেলটিতে যান। সেই চ্যানেলটিতে গিয়ে যে কাজগুলো আছে একবার হলেও দেখুন। দেখার পরে নিজেদের মন্তব্য অবশ্যই তাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবে, এবং দিয়ে দেওয়ার পরে তারা আশা করি তোমাদের সাথে যোগাযোগ করে নেবে বা কথা বলে নেবে যে কি বলতে চাইছে। আর এই অব্যক্ত যেটা আমি দেখেছি, সেটা আমি কতটা তোদের সাথে ব্যক্ত করে উঠতে পারলাম আমি জানি না। তবে আমার খুব ভালো লাগলো এখানে তোদের সবার সাথে কথা বলে, এবং তোদেরকে যে আপ ক্লোজ হয়ে জানতে যে তোদের যে চিন্তাধারা বা তোরা যেরকম ভাবে কাজ করিস তার মধ্যে কতটা ফ্রুটফুলনেস আছে। ঠিক আছে? আর আমরা সবাই তোমার কাছে খুব ধন্যবাদ জানাই যে তোমার চ্যানেলে আমাদেরকে আনার জন্য, এবং আমাদেরকে একটা মানে অন্তত একটা জায়গা দেওয়ার জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ভালো কাজ এবং একটা নতুন ধরনের কিছু প্রচেষ্টা করলে আমার মনে হয় সবসময় এগিয়ে আসা উচিত। বিকজ এখন যে সিচুয়েশন চলছে বেঙ্গল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই আমি বলছি, মানে অনেক কিছু লবি হয়ে গেছে। ঠিক আছে? সেই লবিটার থেকে যদি একটু বেরিয়ে এসে মানুষ একটু নতুন ধারাকে একটু অ্যাকসেপ্টেন্স দেয় না, খুব ভালো হবে। এই ড্রামা, ফ্যামিলি ড্রামা, তারপর যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি এখন কথাটা। তো একটু ডিফারেন্ট কিছু দরকার। বিকজ ওটিটি প্ল্যাটফর্মস আসার পর থেকে অনেক কিছু কাজ আমরা অনেক জায়গায় দেখে নিচ্ছি। কিন্তু বাংলাতে যখন কিছু হচ্ছে তখন সেখানে আমরা নাক সিটকাই। তো সেইটা করানো উচিত না। সেটাকেও প্রাধান্য দেওয়া উচিত, এটা আমার মনে হয়। আড্ডা সেশন শেষ করলাম উইথ দ্য বং গ্রাফার্স। তো তোমরা গিয়ে বং গ্রাফার্স কে অবশ্যই দেখে নিও। আর সবাই ভালো থেকো। সবাই আরো ভালো কাজ করো। আর আমি যেন নেক্সট টাইম যেন আরো ভালো কিছু কাজ আসলে সেটা নিয়ে আবার যেন কথা বলতে পারি।